শহর থেকে কিছু দূরে একটি ছোট গ্রাম ছিল। সেখানে একটি জীর্ণ মাটির কুঁড়ে ঘরে করিম, তার স্ত্রী শাহানাজ এবং ছেলে সেলিমের সাথে থাকতেন। প্রতিদিন করিম সূর্যোদয়ের আগে মাঠে যেত। গ্রামের মানুষের খেতে কাজ করে সে তার জীবিকা নির্বাহ করত। একটু বেশি পরিশ্রম করো, এখানকার কাজ আগামীকালের মধ্যে শেষ করা উচিত। শোনো করিম। হ্যাঁ কর্তামশাই, কি ব্যাপার বলেন। সন্ধ্যায় যখন তুই চলে যাবি তখন আমার বাড়িতে একটু থামিস। ঠিক আছে কর্তামশাই। মোড়ল কাশেম মণ্ডল সেখান থেকে ফিরে আসেন। করিম সারা দিন প্রচণ্ড গরমে কাজ করেছেন। সন্ধ্যা হলে সবাই বাড়ি যেতে শুরু করে। আজ আমার শরীর খুব ব্যথা করছে। আরে আমাকে এখনই আমার মালিকের বাড়িতে যেতে হবে। আমি জানি না ব্যাপারটা কি। করিম ক্ষেত থেকে সোজা তার বাড়িতে আসে। কর্তামশাই, আপনি আমাকে কেন ডেকেছিলেন? বাইরে কিছু শস্যের বস্তা আছে, সেগুলো ভেতরে রেখে দে। করিম অসহায়, কিছুই বলছে না। হ্যাঁ কর্তামশাই, আমি এখনই এটা রেখে দেব। দরিদ্র করিম দিনভর ক্লান্ত, দুঃখের সাথে বস্তাগুলো তুলে ভেতরে রাখে। কর্তামশাই, আমার কাজ শেষ, আমি এখন যাচ্ছি। আরে একটু দাঁড়া, এই ব্যাগটি নিয়ে যা। এই কাজের বিনিময়ে এই 4 কেজি চাল নিয়ে যা। তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। সন্ধ্যায় ক্লান্ত অবস্থায় সে ব্যাগটি নিয়ে ফিরে আসে। করিম, ছেলে, দেখো আমি আজ কিছু চাল এনেছি। আজ মডল মশাই আমাকে আরও একটু কাজ করিয়েছে যাতে আমি এটা পেতে পারি। বাবা, এত পরিশ্রম করো না, কাল থেকে আমি তোমার সাথে যাব। এটা তোমার জন্য ভালো হবে। সে তার কথা উপেক্ষা করে। সে শাহানাজকে কিছু ভাত রান্না করার জন্য বলে। তাড়াতাড়ি এটা দিয়ে কিছু ভাত বানাও, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর শাহানাজ তাড়াতাড়ি ভাত বানায়। সবাই পেট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। গ্রীষ্মকাল ছিল। সকাল সন্ধ্যা রোদ জ্বলছিল। শাহানাজ, যদি সন্ধ্যার কোনো খাবার অবশিষ্ট থাকে তাহলে আমাকে দাও। কাজ করার সময় আমার দ্রুত খিদে পায়। আমরা যে ভাত রান্না করেছি তা গত সন্ধ্যায় শেষ হয়ে গেছে। আমাকে বলো যাতে আমি বাকি ভাত রান্না করতে পারি। না, থাকতে দাও, তাহলে আমার দেরি হয়ে যাবে। আজই বাকি সব কাজ শেষ করতে হবে। সে মাঠে কাজ করতে যায়। কিছুক্ষণ পর মোড়ল কাশেম মণ্ডল আসে। মাঠের এই কাজ আজই শেষ করতে হবে, যাই হোক না কেন। না হলে আমি এই মাসের জন্য সবার একদিনের বেতন কেটে নেব। আজ বিশ্রাম নেওয়ার সময় থাকবে না, বুঝতে পারছো? কর্তামশাই, চিন্তা করবেন না, আমরা আজই সব কাজ শেষ করব। শুধু ক্ষেতের জন্য কিছু জল আনব। করিম সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে অক্লান্ত পরিশ্রম করেছে। তার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। দুপুরের রোদে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই করিমের কি হয়েছে? মনে হচ্ছে সে গরমে অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে তুলে ছায়ায় নিয়ে যাও। তারা তাকে তুলে কাছের একটি গাছের নিচে শুইয়ে দেয় এবং তার মুখে জল ছিটিয়ে দেয়। করিম কয়েক মিনিট পর জ্ঞান ফিরে পায়। এখন কেমন লাগছে? আমি ঠিক আছি, আমার একটু মাথা ঘোরাচ্ছিল। এখন আমাদের আজ সন্ধ্যার মধ্যে বাকি কাজ শেষ করতে হবে, না হলে কর্তা মশাই রেগে যাবেন। তারা তিনজন আবার কাজ শুরু করে। করিম তার স্বাস্থ্যের বিষয়ে চিন্তা না করেই কাজ চালিয়ে যায়। কর্তামশাই, ক্ষেতের কাজ সব শেষ। কাল কি করতে হবে বলেন? কাল যখন আসবি তখন কালকে বলবো। আর হ্যাঁ, কাল একটু সকাল সকাল আসবি। সে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। অন্ধকার ছিল। সে নিজের সাথে কথা বলছিল। ও আল্লাহ, তুমি আমাকে কোন পাপের জন্য শাস্তি দিচ্ছ?
তুমি অন্তত রাতটিকে আমার বিশ্রামের রাত করে তুলতে পারতে। এত পরিশ্রম করার পরেও আমি আমার ছেলে এবং স্ত্রীর জন্য দিনে দুবেলা খাবারের বেশি কিছু দিতে পারিনি। সে এই চিন্তা মাথায় নিয়ে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তার ওপর দিয়ে চলে যায়। করিম ঘটনাস্থলেই পড়ে যায়। ছেলে, এত দেরি হয়ে গেছে, তোমার বাবা এখনো আসেননি। তিনি কখনো এত সময় নেন না, তোমার গিয়ে খোঁজ নেওয়া উচিত। মা, হয়তো বাবা দেরি হয়ে গেছে বলেই ফিরে এসেছেন। সে আগে কখনো ফিরে আসেনি, যত দেরি হোক না কেন সে সব সময় বাড়িতে আসে। তোমার একবার গিয়ে খোঁজ নেওয়া উচিত, আমি কিছুটা আশ্বাস পাব। ঠিক আছে মা, আমি খোঁজ নেব। সেলিম তার বাবার খোঁজে বেরিয়ে পড়ে। চলো এটা করি। প্রথমে আমি মোড়লের বাড়িতে গিয়ে খোঁজ নিই, হয়তো বাবা এখনো সেখানে আছেন। সে চলে যাচ্ছিল, ঠিক তখনই সে তার বাবাকে লক্ষ্য করল। বাবা, তোমার কি হয়েছে? উঠে পড়ো বাবা। সে তার বাবাকে কাঁধে উঠিয়ে বাড়ি নিয়ে আসে, কেঁদে কেঁদে তার মাকে বলে, মা, দেখো বাবার কি হয়েছে। মা, বাবা আমাদের ছেড়ে চলে গেছে এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছে। না, তুমি আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না। চোখ খোলো, এখন তোমাকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো? ঠিক সেই মুহূর্তে তাদের পৃথিবী ভেঙে গিয়েছিল। দুজনেই অসহায় ছিল। পরের দিন সকালে সেলিম তার বাবার মৃতদেহ দাফন করে। এখন পরিবারের পুরো ভার সেলিমের ওপর পড়ে। সেলিম জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে শুরু করে। মা দিন-রাত চোখে জল নিয়ে চুপচাপ বসে থাকতেন। সময় ধীরে ধীরে কেটে যায়। একদিন তার মা তাকে বললেন, তোমার বাবা মারা যাওয়ার 1 বছর হয়ে গেছে। এই বয়সে আমি আর ঘরের কাজ করতে পারছি না। তোমার তাড়াতাড়ি একটা পুত্রবধূ নিয়ে আসা উচিত। মা, আমাদেরকে তাদের মেয়ে দেবে। আমাদের বাড়িও নেই, জমিও নেই। আমরা দিনে দুবেলা খাবার জোগাড় করতে পারি না। তাহলে তুমি কি সারা জীবন অবিবাহিত থাকবে এই ভেবে? আল্লাহ যখন আমাদের এমন করে তৈরি করেছেন, তখন আমরা কি করতে পারি? তিনি আমাদের একমাত্র ভরণ পোষণ কেড়ে নিয়েছেন। মা, তুমি অযথা চিন্তা করো। এখন ঘুমাও, অনেক দেরি হয়ে গেছে। আজ রান্না করার জন্য লাকড়ি নেই। জঙ্গলে গিয়ে কিছু লাকড়ি কেটে নিয়ে এসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। সেলিম কাঠ কাটতে বনে যায়। সে অনেক কাঠ কেটে জমা করে। হায় আল্লাহ, এই কাঠিগুলো কাটতে অনেক পরিশ্রম করতে হয়। আমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও। সে বিশ্রাম নিতে বসেছে। সে বনের এক কোণ থেকে কারো কান্না শুনতে পাচ্ছে। সে চমকে উঠেছে। এই এত ঘন জঙ্গলে এই মহিলা কোথা থেকে কাঁদছে? সে শব্দ অনুসরণ করে। দূরে একটি খুব সুন্দরী মেয়ে কাঁদছিলেন। তুমি কেন কাঁদছো? তুমি কে? এই ঘন জঙ্গলে একা তুমি কি করছো? আমার নাম ঝুমকা। আমার বাবা যখন ছোট ছিলাম তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমার মা আমাদের লালন পালনের জন্য গ্রামের মোড়লের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। আমার মাও কিছুদিন আগে মারা গেছেন। এখন তিনি বলছেন, হয় তুমি এই বাড়িটি ছেড়ে দাও, নয়তো আমাকে বিয়ে করো। এই পৃথিবীতে আমার কেউ নেই, তাই আমি এখানে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। এই জঙ্গলে থাকা তোমার জন্য ঠিক নয়। এখানে বন্যপ্রাণীর ঝুঁকি আছে। আমাদের সাথে বাড়ি চলো। তারপর ঝুমকাকে নিয়ে সেলিম বাড়িতে আসে। সেলিমের সাথে সেই মেয়েটিকে দেখে তার মা বলেন, তোমার সাথে এই সুন্দরী মেয়েটিকে? সেলিম বনে ঘটে যাওয়া পুরো ঘটনাটি বর্ণনা করে।
সেলিমের মা শাহানাজ ঝুমকাকে বাড়ির ভেতরে নিয়ে আসে, তাকে খাবার খেতে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। এখন সেলিম আর ঝুমকার একে অপরের সাথে ভালোবাসা বাড়তে থাকে। একদিন সেলিমের বিবাহ হয়ে যায় ঝুমকার সাথে। সব সময় সুখে শান্তিতে থাকো বৌমা। আমি এখন যাচ্ছি। আরে, খাবারগুলো তো সাথে নিয়ে যাও। ঝুমকা সেলিমকে খাবারগুলো দিয়ে দেয়। এরপর সেলিম মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে, আর যাওয়ার সময় সে নিজে নিজেকে বলে, আরে, এত সুন্দর বউ পেয়েছি, কিন্তু আমি তো তাকে কিছুই দিতে পারলাম না। হে আল্লাহ! সেলিম নদীর পাশে একটি আহত হরিণ দেখতে পায়। আরে, এই হরিণটিকে কে মেরেছে? থামো, তাকে আমি কিছু ওষুধ লাগিয়ে দিই। সেলিম তাকে জল দিল এবং পাতা দিয়ে তার ক্ষতস্থানে মলম লাগালো। তারপর হরিণটি জ্বলতে শুরু করলো এবং তীরের রূপান্তরিত হলো। সেলিম ভয়ে পিছিয়ে গেল। এই, আপনি পীর দরবেশ, কিন্তু আপনি কেন হরিণ হয়ে বনে ঘুরে বেড়াচ্ছিলেন? চিন্তা করো না সেলিম, আমি তোমার কোনো ক্ষতি করব না। হাজার হাজার বছর ধরে আমি মানবিক দয়ার সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যেখানেই ভয়, লোভ এবং হিংস্রতা পেয়েছি, আমি ভেবেছিলাম যদি কেউ কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই আমার জন্য থামে এবং আমার ব্যথা অনুভব করে, তাহলে সেই ব্যক্তি এই আংটির আসল মালিক হবে। আমি হরিণের রূপ ধারণ করেছি কারণ কেবল দুর্বল এবং অসহায় অবস্থায় একজন ব্যক্তির আসল স্বভাব প্রকাশ পায়। তাহলে আপনি কি আমাকে পরীক্ষা করছিলেন? না সেলিম, আমি তোমাকে পরীক্ষা করিনি। তোমার হৃদয় আমার আসল ডাক শুনেছে। এটা মানুষের সবচেয়ে বড় শক্তি। সেলিম পীর দরবেশ বাবাকে জিজ্ঞাসা করে, কিন্তু পীর বাবা, কে আপনাকে এই আংটি একজন ধার্মিক ব্যক্তিকে দিতে বলেছে? এটা কোনো সাধারণ আংটি নয়, এটা এমন এক সময়ের উপহার যখন স্বর্গ ও পৃথিবীর মধ্যে বিশ্বাসের বন্ধন ছিন্ন হয়নি। এই আংটিটি আমাকে মহাবিশ্বের প্রাচীনতম ঐতিহ্য দ্বারা অর্পণ করা হয়েছিল, যে যখনই পৃথিবীতে সত্য, করুণা এবং নিঃস্বার্থতার অভাব থাকবে, তখনই আমি পৃথিবীতে নেমে একজন ধার্মিক ব্যক্তির আত্মা খুঁজে পেতে পারি। আমি সেই শক্তি যা একজন ভালো ব্যক্তির সন্ধানে ঘুরে বেড়ায়, এবং এখন সেই অনুসন্ধান শেষ। মনে রেখো সেলিম, এই আংটি তোমার নয়, এটি সেই বিশ্বাসের প্রতীক যা এখনও এই পৃথিবীতে বেঁচে আছে। ভিক্ষা করার জন্য নয়, ভাগ করে নেওয়ার জন্য এটি ব্যবহার করো। যত বেশি ভাগ করবে, তত বেশি এটি তোমার কাছে ফিরে আসবে। পীর অদৃশ্য হয়ে যান এবং সেলিম বাড়িতে ফিরে আসেন। তিনি তার স্ত্রী এবং মাকে আংটিটি দেখান। মা, দেখুন, জাদুকরি আংটি। কি? জাদুকরি আংটি? হ্যাঁ মা, জাদুকরি আংটি। যখন আমি ঘাটে পৌঁছালাম, আমাদের জন্য এটি দিয়ে খাবার চাওয়ার চেষ্টা করুন। এটা কি সত্যি জাদুকরি? আমি বিশ্বাস করতে পারছি না। তো ও জাদুর আংটি? আমাদের 3 প্লেট খাবারের প্রয়োজন। এই কথা বলার সাথে সাথেই 3 প্লেট খাবার দেখা যাচ্ছে। তারপর তারা পেট ভরে খেয়েছে। আমরা আমাদের বাড়িতেও এত সুস্বাদু খাবার খাইনি। কয়েক মাসের মধ্যেই সেলিমের কঠোর পরিশ্রম এবং জাদুর আংটি তাকে গ্রামের সবচেয়ে ধনী এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি করে তুলেছে। তার নতুন বাড়ি, নৌকার ডগ এবং তার সাহায্যকারী স্বভাব সবকিছুই বদলে গেছে। কিন্তু প্রতিটি আলোর পেছনে একটি ছায়া লুকিয়ে আছে। তার ছোটবেলার বন্ধু কুদ্দুস একা বসেছিল, তার মুখ লাল হয়ে গিয়েছিল। যার বাড়িতে গতকাল পর্যন্ত চুলা জ্বলেনি, আজ সে পুরো গ্রামের খাবার জোগাচ্ছে। কেউ আমাকে জিজ্ঞাসা করে না, সবাই তাকে সেলিম বলে ডাকে। না, এটা হতে পারে না। তার অবশ্যই একটা গোপন রহস্য আছে এবং আমি তা খুঁজে বের করব। কুদ্দুস এখন কেবল ঈর্ষা নয়, লোভে ভরে গেছে। সে প্রতিদিন সেলিমের দিকে চুপি চুপি তাকাতো
সে সেলিমকে ঘাট পর্যন্ত অনুসরণ করতেন, তার গতিবিধি পর্যবেক্ষণ করতেন। কুদ্দুস নিজের মনে ফিসফিস করে বলতো, আমি নিশ্চিত তার কাছে কিছু জাদু আছে, এবং যখন আমি এটি খুঁজে পাব তখন সেলিম যেখানে ছেড়ে গিয়েছিল সেখানেই ফিরে আসবে, কাদায়। সেলিম এখন সমাজ সেবক হয়ে গিয়েছিল। তার মন অনেক বড় ছিল। সে সকলকেই সাহায্য করত, এমনকি কুদ্দুসকেও, যে তার প্রতিহিংসা করত। কিন্তু কুদ্দুসের লোভ অন্য কিছুর ওপর ছিল। একদিন সেলিম ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছিল। সে আংটিটি খুলে একটি পিতলের বাটিতে রেখেছিল। সেলিম তার স্ত্রীকে বলে, আমি আজ অনেক ক্লান্ত হয়ে গেছি, কালকে অনেক কাজ আছে, আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। এই সব দৃশ্য কুদ্দুস বাইরে থেকে দেখছিল। এর চাইতে ভালো সুযোগ আর কোনোদিন পাওয়া যাবে না, আমাকে আজকে কাজটি সেরে ফেলতে হবে। মধ্যরাতের দিকে কুদ্দুস চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে। সে আস্তে আস্তে একটি পিতলের বাটি থেকে একটি আংটি তুলে নেয়। আংটিটি এমনভাবে জ্বলজ্বল করে যেন সে বিপদ অনুভব করছে, এবং ঠিক ততটাই নিঃশব্দে সে বেরিয়ে যায়। সকালে যখন সেলিম ঘুম থেকে ওঠে, তখন তার দৃষ্টি সরাসরি বাটির দিকে যায় এবং তার চোখ বড় বড় হয়ে যায়। আংটিটি কোথায় গেল? সে ঘর, বিছানা, উঠোন ঘুরে দেখে। মা, ঝুমকা, তুমি কি আংটিটি নিয়েছো? ঘুমানোর আগে আমি বাটিতে রেখেছিলাম, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। না ছেলে, আমি আংটিটি নেইনি। আমিও নিইনি। মনে হচ্ছে কেউ আমাদের আংটিটি চুরি করেছে। পরের দিন সকালে কুদ্দুসের বাড়িতে এক অদ্ভুত আনন্দ ছিল। কুদ্দুস চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, ও আংটি, আমি একটি বড় প্রাসাদ চাই। কিছুক্ষণের মধ্যেই তার জীর্ণ বাড়িটি একটি উজ্জ্বল প্রাসাদে রূপান্তরিত হয়। এখন আমি বুঝতে পারছি আসল শক্তি কি। সেলিম, তুমি এখন চলে গেছো। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকায়, কালো মেঘ জমে ওঠে এবং একটি প্রচণ্ড ঝড় শুরু হয় বৃষ্টির সাথে। কুদ্দুসের প্রাসাদে জোরে জোরে বিদ্যুৎ চমকায় এবং তার প্রাসাদটি কয়েক মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায়। পীর দরবেশ বাবা বলে, যে ছলনা করে লাভবান হয় সে কখনো সুখে থাকতে পারবে না। সালিম করুণা দেখিয়েছিল, কিন্তু তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। এখন তুমি অন্যদের যে কষ্ট দিয়েছ তা ভোগ করবে। কি হয়েছে? না, এটা আমার, আমি সব খুঁজে পেয়েছি। ধীরে ধীরে ঝড় কমে যায়। তারপর পীর আবির্ভূত হন। সেলিম এবং তার বাড়ির সবাই আসেন। কুদ্দুস, যে মুহূর্তে তুমি আংটিটি চুরি করেছ, তোমার ধ্বংসাবশেষ সিল করা হয়েছিল। এই আংটিটি কেবল দয়ালু এবং সত্যবাদীদের শক্তি দেয়, এবং যারা ছলনার মাধ্যমে এটি পায় তাদের জন্য এটি অভিশাপে পরিণত হয়। কুদ্দুস অনেক অনুনয় বিনয় করে বলল, পীর দরবেশ বাবা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। ঈর্ষায় আমার চোখ নষ্ট হয়ে গেছে। যদি তোমার অনুতাপ সত্য হয় তাহলে আমার সেবা করো। যাও, সালিমের দাস হও। সেলিম তাকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখল। যে কেউ দুর্ঘটনাক্রমে পড়ে যায় সে কেবল ক্ষমা চায়। তুমি তাকে ইচ্ছাকৃতভাবে লাথি মারতে এসেছিলে, আর এখন তুই আমাকে খুশি করতে এসেছিস? আয়, এখন কষ্ট করে পরিশ্রম কর। কুদ্দুস প্রথমবারের মতো আজ লজ্জিত হয়। যে কুদ্দুস সেলিমকে ধোঁকা দিয়েছিল, সেই কুদ্দুস আজ সেলিমের কাছে ক্ষমা চাইছে। সেলিম, আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি বুঝতে পারিনি তুই কত বড় মনের মানুষ। ক্ষমা তো সেই লোকেরা চায় যারা না জেনে শুনে ভুল করে, কিন্তু তুই তো জেনে শুনে এই ভুল করেছিস। কুদ্দুস, তুমি শুধু তোমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতাই করনি, বরং তোমার ভাগ্য পরিবর্তন করতে পারতে এমন দয়াকেও উপহাস করেছ। পীর আংটিটি সেলিমকে ফিরিয়ে দেন এবং অদৃশ্য হয়ে যান। কুদ্দুস এখন সেলিমের দাস হিসেবে থাকে। কিন্তু একদিন যখন সেলিম ক্ষেত থেকে বাড়ি ফিরে আসে, তখন সে তার স্ত্রী ঝুমকাকে বিষণ্ণ অবস্থায় বসে থাকতে দেখে। কি হয়েছে ঝুমকা? তুমি সারাদিন চুপ করেছিলে কেন? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছিলাম। আমি আর লুকাতে পারছি না। তোমাকে সব কিছু বলার সময় এসেছে।
তুমি আমাকে যা ভেবেছিলে আমি তা নই। তুমি কি বলতে চাইছো? তুমি কি বলছো? আমি এক রাজ্যের রাজকন্যা ছিলাম। আমার আসল নাম মমতাজ। আমার বাবা রাজা আকবর আমাকে একজন লোভী রাজার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। তোমার বিয়ে আমার ব্যবসাকে শক্তিশালী করবে। তোমাকে সোনার খাঁচায় থাকতে হবে। রাজা হয়ে তুমি কেবল একজন ব্যবসায়ী হয়ে উঠেছ। আমি ব্যবসায়ী নই, আমি একজন মানুষ। রাজকন্যা মমতাজ, একজন রাজার কন্যার ভাগ্য রাজ্য দ্বারা নির্ধারিত হয়, হৃদয় দ্বারা নয়। তোমাকে তাকে বিয়ে করতে হবে। আর আমি সেই রাতেই পালিয়ে গিয়েছিলাম। তুমি যখন রাজকন্যা তখন কেন তুমি আমাকে বিয়ে করলে? কারণ তুমি আমাকে দত্তক নিয়েছিলে যখন আমি সবচেয়ে ভেঙে পড়েছিলাম, ক্ষুধার্ত ছিলাম, অসহায় ছিলাম। তুমি আমাকে না চেয়ে খাবার এবং সম্মান দিয়েছিলে। তাহলে এখন আমার ভয় হচ্ছে তুমি হয়তো ফিরে যেতে পারো। কখনোই না, আমি আর রাজকন্যা নই, আমি একজন কৃষকের স্ত্রী। কর্তামশাই, অন্য রাজ্যের রাজা আপনার সাথে দেখা করতে এসেছেন। সেলিম এবং ঝুমকা বেরিয়ে আসে। রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মমতাজ, দয়া করে আমাকে ক্ষমা করো। আজ আমি বুঝতে পারছি যে একটি মেয়ের সুখ যে কোনো রাজ্যের চেয়েও বড়। আমি একজন রাজা, কিন্তু আজ আমি একজন বাবা হিসাবে এখানে এসেছি। আমি আমার মেয়ের আকাঙ্ক্ষা ভেঙে ফেলার চেষ্টা করেছি এবং তার বিশ্বাস হারিয়ে ফেলেছি। সেলিম, আমি সম্পদের সন্ধান করেছি, কিন্তু তুমি তার মন জয় করেছ। আপনি কেন এখন ক্ষমা চাচ্ছেন? কেননা আমি এখন বুঝতে পেরেছি আসল বাবা সেই হয় যে তার মেয়ের ইচ্ছাকে সম্মান করে। তুমি একজন কৃষককে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেছ, এতেই বোঝা যায় যে তুমি আমার চাইতে অনেক বড় মনের মানুষ। আর সেলিম, আমি সম্পদ দেখেছিলাম, কিন্তু তুমি মনকে জয় করেছ। আমি চাই আমার রাজমহলে তুমি রাজপুত্র হিসাবে প্রবেশ করো। রাজামশাই, আমি দরিদ্র ছিলাম, কিন্তু এখন আমি মর্যাদার সাথে বাস করি। আমার স্ত্রী যদি বলে আমি আসব, না হলে গ্রামই আমার পৃথিবী। আমরা দুজনেই সেখানে যাব যেখানে মানুষ মর্যাদার সাথে বাস করে, তা সে প্রাসাদ হোক বা মাটির ঘর। আমি প্রাসাদ চাই না, আমি সেই মাঠ চাই যেখানে আমার বাবা পরিশ্রম করেছিলেন, এবং সেই নদী যেখানে আমি আমার প্রথম মাছ ধরেছিলাম। কখনো কখনো সত্যিকারের রাজত্ব মুকুট জয়ের মধ্যে নয়, বরং হৃদয় জয়ের মধ্যে নিহিত থাকে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানান। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।